আমি তো লর্ডসের সেই ব্যালকনিতে গেছিলাম, সেই দাদার জামা ওরা, তো সে এক মানে অনুভূতি। এজ আ বাঙালি তোর কিরকম ফিল হচ্ছে? সত্যি কথা বলবো, আমার ফিলিং এটাই হচ্ছিল, জামাটা হলে আমিও চিল্লাই। ডিপোর্ট হয়ে যাওয়ার ভয় সেটা আর করলাম। এই তো গেল ইংল্যান্ডের লর্ডস এর কথা। এবার আমরা যে প্রথমে যেটা বললাম যে আমাদের লর্ডস নটিংহ্যাম, ম্যানচেস্টার, তো আমাদের হোম অফ ক্রিকেট তো আমাদের পাড়াই, আমাদের হোমস অফ ক্রিকেট। স্কুলে আমাদের বোধহয় বৃহস্পতিবার পিটি থাকতো, তো সেই দিনকে ব্যাট বল তো নিয়ে যাওয়া হতো, কিন্তু তার বাইরে ব্যাট বল, ফুটবল এসব কিছু নিয়ে যাওয়া যাবে, কিন্তু ক্রিকেট আমরা খেলবো। সেটাই তো, আর আমরা উপায় বার করেও নি একদম। মানে কিছু না কিছু, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। বলতে বলতে আমার মনে পড়লো, কনফিডেন্টলি, এটা আমি প্ল্যান করে রাখিনি, প্লিজ এরকম মনে করবেন না, এটা আমি রেখেছিলাম, আমি আঁকবো বোঝে, আমি আঁকা ঠাকাও করি, এটা রয়েছে। রাইট, আমাদের একটা ব্যাট ছিল। লর্ডস এর খেলাটা দেখতে দেখতে ছোটবেলার একটা ম্যাচের কথা মনে পড়ছে। কোনটা? রিমেম্বার 2010 সাল, লাক্সমান, ঈশান্ত শর্মা আর প্রজ্ঞান ওঝা মোহালিতে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক টেস্ট ম্যাচের মধ্যে একটা, ইডেন গার্ডেন্সে যেটা হয়েছিল 2001। আমার এইটুকুনি মনে আছে যে গিলক্রিস্ট আউট হয়েছে, সেটা ওই পুরনো আমাদের ওই যে স্কোর বোর্ডটা ছিল ওখানে ফ্ল্যাশ হয়েছে, এবং সবাই এত উত্তেজিত, মামা আমাকে কোলে মানে কাঁধে তুলে নিয়ে দেখানোর চেষ্টা করছে, ওই দেখ আউট হয়েছে, আমি কিছুই দেখতে পাচ্ছি। আগেকার দিনে মনে আছে টিভির দোকানগুলোয় ভিড় জমে। কারেক্ট। গরমের ছুটিতে আমরা দুবেলা খেলতাম, সকাল 8টা বাজতেই শুরু করে দেওয়া খেলা, 8টা থেকে 12টা খেলা। এখন তো থার্ড আম্পায়ার কত কিছু হয়ে গেছে। আমাদের গলি ক্রিকেট, পাড়ার ক্রিকেটে তো আমাদের পাড়ার সিরাজ দাই ছিল, সে ছিল মানে যখন কোনো কন্ট্রোভার্সি হচ্ছে ডিসিশন নিয়ে, মানে আউট কি নট আউট তার কথাই। কিন্তু সিরাজে যে খুব ভালো ক্রিকেট খেলতে পারতো এরকম ব্যাপারটা নয়, কিন্তু কেন জানি না আমাদের সবারই মনে হতো দারুণ খেলে, সেই যে গল্প দিত। এখন একটা জিনিস দেখি, বিকেলবেলা মাঠগুলো ফাঁকা। হ্যাঁ। তো নমস্কার, টি ফর টেলস এর আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকের গেস্ট আমার স্কুলের বন্ধু ঋতুরাজ। অনেকদিন ধরেই ভাবছিলাম বন্ধুদের সাথে একটা পডকাস্ট করবো, তো ঋতুরাজের বাড়িতে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড লর্ডসের খেলাটা দেখতে দেখতে এই আইডিয়াটা পিচ করি, ঋতুরাজ রাজি হয়ে যায় এবং আমরা ডিসাইড করি যে ক্রিকেট নিয়েই পডকাস্ট করব। কারণ আমাদের ছোটবেলা জুড়ে রয়েছে ক্রিকেট। আমরা স্কুলের মাঠে একসাথে ক্রিকেট খেলেছি, পাড়ার গলিতে একসাথে ক্রিকেট খেলেছি, বাড়ির ছাদে একসাথে ক্রিকেট খেলেছি। তো আজকের এপিসোডে রয়েছে অনেকটা স্মৃতিচারণ, মাঠে ফেলে আসা পুরনো গল্প এবং দুই বন্ধুর নির্ভেজাল আড্ডা। আর হ্যাঁ, আপনারা যারা 90s কিড, যারা মাঠে ঘাটে খেলে বড় হয়েছেন, তাদের জন্য রয়েছে অনেক অনেক রিলেটেবল মোমেন্ট। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কেমন আছিস ভাই? কি খবর? চলছে, অনেকদিন পর দেখা হলো, কিন্তু আরো ভালো থাকা যেত। কেন এরকম একটা? এই গত সপ্তাহে টেস্ট ম্যাচটা ইন্ডিয়া মানে প্রায় যেত অবস্থা থেকে হেরে গেল। দুঃখতি রাগ পে হাত রাখ দিয়া। কি আর করবো, প্রথম ম্যাচটাও জেতা যেত। হ্যাঁ, জানিস তো লর্ডস এর খেলাটা দেখতে দেখতে ওই 112-এ 8 হয়ে গেছিল তখন জাডেজা আর বুমরা ব্যাট করছে, ওই মোমেন্টে যদি ইন্ডিয়া ম্যাচটা হেরে যেত দুঃখ হতো না। দুঃখটা কেন হলো? ওই আশা দিয়ে নিরাশ করা। এক্স্যাক্টলি। এটা তো, এবং ওই খেলাটা দেখতে দেখতে ছোটবেলার একটা ম্যাচের কথা মনে পড়ছিল। কোনটা? রিমেম্বার 2010 সাল, লাক্সমান, ঈশান্ত শর্মা আর প্রজ্ঞান ওঝা মোহালিতে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। এটা ভোলা যায় না। সেই স্কুল বাঙ্ক করে, স্কুল বাঙ্ক ঠিক না, স্কুলের ক্লাস বাঙ্ক করে, স্কুলের মধ্যেই আমাদের স্কুলের যিনি গার্ডেনার ছিলেন তার ঘরে খেলা দেখা। ভাবছি ভয় লাগছে যে ধরা পড়লে তো সাসপেন্ড হবো। তারপর দেখলাম ল্যাবের টিচারও আমার সাথে। এবং একটা জিনিস খুব ভালো করে আমার মনে আছে, 1:30টায় স্কুল ছুটি হতো আমাদের। হ্যাঁ, খেলাটা অ্যাটলিস্ট হয়েছিল 2:30টে অবধি। আমাদের যে বাসে করে বাড়ি ফেরাতো সেই কাকুও আলটিমেটলি খেলা দেখতে চলেছে। কোথায় গেল ছেলেগুলো, পাওয়া যাচ্ছে না কেন? এই কারণে তো শুরুতে কয়েকজনই ক্লাস বাঙ্ক করে দেখছিলাম, তারপর এন্ডে তো দেখছি ভিড় বাড়তেই থাকছে, ভিড় বাড়তে থাকছে। কোর মেমোরি বলে তো, ওটা একটা কোর মেমোরি। ওই জিনিসগুলো ভোলা যায়। ওই জিনিসগুলো সত্যি মানে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা এইরকম কিছু ম্যাচ দেখেই আমাদের হয়েছে। সেটাই বলতে বলতে আমার এটার কথাও মনে হলো, 2011 আমার বাড়িতে সবাই মিলে দেখলাম সেই ধোনির উইনিং 6। ওফ, মানে এগুলো হচ্ছে কত 14 বছর হয়ে গেল দেখতে। We have grown old. এটা না বললেই নয়, ডিনায়ালে ছিলাম, ভালো ছিলাম। দেখ, আমিও ডিনায়ালে ছিলাম। মানে কবে এটা ব্যাপারটা অন দ্য ফেস হয়ে গেল জানিস? রিসেন্টলি। কেন? ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফ টাইমস এমন একজন প্লেয়ার ভারতকে টেস্টে লিড করছে, ভারতের ক্যাপ্টেন, যে সে আমাদের থেকে বয়সে ছোট। রাইট, শুধু ছোটই না, 5 বছর ছোট। মানে we have officially grown old. Yes.
এখন যেখানে জীবনের সব থেকে বড় টেনশন হচ্ছে স্ট্রেস, মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, সেখানে 25 বছরের একটা ছেলে ইন্ডিয়াকে লিড করছে। এটাই Officially তো, কোনো, এটাই সময়ের নিয়ম, সময়ের মতন চলছে। তা তো ঠিক, তা তো ঠিক। আচ্ছা ঋতুরাজ, তোর ক্রিকেট যখন দেখা শুরু করছিস তুই, তো হু ইজ দ্য ফার্স্ট ক্যাপ্টেন দ্যাট ইউ রিমেম্বার? ফার্স্ট ক্যাপ্টেন দ্যাট আই রিমেম্বার ইজ গাঙ্গুলি, বাট মানে আমার ফার্স্ট মেমোরি অফ ক্রিকেট ইজ তখনকার দিনে ইয়াংস্টার হচ্ছে আমাদের যুবরাজ সিং 2000-এ ডেবিউ করলো চ্যাম্পিয়ন্স ট্রফি। ইফ আই কুড বি ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, বাট এটাই আমার অ্যাটলিস্ট মেমোরি। 84 মতো করেছিল अगेंस्ट অস্ট্রেলিয়া। মানে দ্যাট ইজ মাই ফার্স্ট কোর মেমোরি অফ ক্রিকেট। আর তারপর থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা শুরু হওয়া, যেটা এখনো মানে ইট ইজ আ বাইন্ডিং থিং দ্যাট বাইন্ডস মি All of us. all of us actually, মানে all my friends, এটা একটা কমন টপিক। আমার ভালোবাসাটা কি করে এসছে বলতো? ইটস বিকজ অফ সৌরভ গাঙ্গুলি। তো সৌরভ গাঙ্গুলির কোনটা? প্রচুর তো আছে। কোনটা বললে বলা মুশকিল হয়ে যাবে। সৌরভ গাঙ্গুলি বিকেম আ ফ্যাক্টর। মানে বাংলা থেকে কেউ ক্যাপ্টেন হয়েছে তখনকার দিনে একটা বড় ব্যাপার, সেটা এখনকার দিনেও বড় ব্যাপার ভাবতে গেলে। এখনকার দিনে মেবি দেখ আমাদের কাছে ব্যাপারটা এখন গা শোয়া হয়ে গেছে, কারণ আমরা বাংলা থেকে একটা ক্যাপ্টেন অলরেডি দেখে নিয়েছি। যখন ফার্স্ট একজন কেউ বাঙালি ভারতের নেতৃত্ব করছে, তখন একটা বড় ব্যাপার ডেফিনেটলি। এবং আই রিমেম্বার অ্যান ইনসিডেন্ট, মানে ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক টেস্ট ম্যাচের মধ্যে একটা ইডেন গার্ডেন্সে যেটা হয়েছিল 2001 আইকনিক। মানে তুই গেছিলিস তো? আমার ফার্স্ট মেমোরি অফ অ্যাটেন্ডিং আ ক্রিকেট ম্যাচ ইন আ স্টেডিয়াম হচ্ছে সেই ম্যাচটা। বাট আনফরচুনেটলি আই ডিড নট গো অন দ্য মেমোরেবল ডে, যেদিন ইন্ডিয়া কোনো উইকেট হারায়নি আর লক্ষ্মণ দ্রাবিড় সেই ম্যাজিক্যাল ইনিংসটা খেলে। ডে 4 বোধহয়। ডে 4 আমি ডে 4, হ্যাঁ রাইট ডে 4 আমি গেছিলাম ডে 2 তে। তোমার অনেকেই আমায় অপয়া বলবে হয়তো, কিন্তু সেটা নয়। তো ওই ডে 2 তে গেছিলাম, যেদিন স্টিভ ওয়ার সেঞ্চুরি ছিল, তারপর ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে সেই ম্যাসিভ কোল্যাপস করলো, 128 8 ছিল যতদূর মনে আছে ওই। তো বাট এক্সপিরিয়েন্স অফ ইটস ওন ছিল ওইটা। আমারও ওটা ফার্স্ট ম্যাচ দেখা, জানিস তো। আচ্ছা, মানে ফার্স্ট ম্যাচ দেখা বললে মিথ্যে কথা বলা, তখন ক্লাস 1 এ পড়ি। হ্যাঁ, খুবই ছোট হাইট। হ্যাঁ, এবং ইডেনে তখন মানে ওই সিঙ্গেল সিটিং এর ব্যবস্থা ছিল। হ্যাঁ, তখন তো মানে ওই একটা বেদি থাকতো, হ্যাঁ কংক্রিটের সিট করা থাকতো। ক্লাস 1 এর বাচ্চা গেছে তার মামার সাথে খেলা দেখতে, সে কি দেখছে, চোখের সামনে খালি লোক, আর তারা মাঝে মধ্যে চিৎকার করে। ফার্স্ট এক্সপেরিয়েন্স বলতে পারি। হ্যাঁ, দ্যাট ইজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স অফ আ স্টেডিয়াম। দেখা তো কোনো ভাবেই না। আমার মামা আমাকে কাঁধে তুলে নিয়েছে যখন তেন্ডুলকার বোধহয় গিলক্রিস্টের উইকেটটা পেয়েছে। তেন্ডুলকার একজন আউট। হ্যাঁ, ওটা গিলক্রিস্টই বোধহয়, মোস্ট লাইকলি গিলক্রিস্ট। তো আমার এইটুকুনি মনে আছে যে গিলক্রিস্ট আউট হয়েছে, সেটা ওই পুরনো আমাদের ওই যে স্কোর বোর্ডটা ছিল ওখানে ফ্ল্যাশ হয়েছে, এবং সবাই এত উত্তেজিত, মামা আমাকে কোলে মানে কাঁধে তুলে নিয়ে দেখানোর চেষ্টা করছে, ওই দেখ আউট হয়েছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর নো আইডিয়া, বাট অনুভব করতে পারছি। হ্যাঁ, অনুভব করতে পারছি। আমার ওই এনার্জিটা খুব ভালো লেগেছিল, ওই ভাইবটা। তখন তো তুই না হয় ছোট, ইম্পর্টেন্সটা বুঝতে পারছিস না। এখন when we come in hindsight যখন দেখছি 17টা টেস্ট ম্যাচ পর পর অস্ট্রেলিয়া জিতেছিল। আনবিটেন ইজ ওয়ান থিং, জিতেছিল। কারেক্ট, ফাইনাল ফ্রন্টিয়ার বলেছিল। মানে এইখানেও এখনকার দিনেও লাস্ট এই রেকর্ড মনে হয় কেউ নেই, ওটাই মনে হয় লংগেস্ট উইনিং স্ট্রিক 17টা টেস্ট ম্যাচ। মেবি, আমি জানি না, বাট 17টা থাকুক না থাকুক, বাট তারপর ফলোয়ান খেয়ে জেতা মানে আইকনিক। মানে প্রবাবলি বোধহয় টেস্ট ক্রিকেটে এখনো 5টা টেস্ট ম্যাচ এরকম হয়নি যেখানে যে টিম ফলোয়ান খেয়েছে সে জিতেছে। না, 3টে আমার যতদূর অ্যাজ পার মাই মেমোরি গোজ, আর যেটুকু স্ট্যাটস দেখি 3টে যতদূর মনে পড়ছে। তো এই যে আমাদের ছোটবেলায় ক্রিকেট দেখা, তখন একটা জিনিস ছিল মনে আছে, ক্রিকেট দেখা একটা কমিউনিটি অ্যাক্ট ছিল। হ্যাঁ, ডেফিনেটলি। মানে যে কোনো বড় ম্যাচ হচ্ছে, ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ হোক, বা কোনো সিরিজের ফার্স্ট ডে হোক, বা ফাইনাল হচ্ছে, একসঙ্গে দেখা হবে, কোথাও একটা দেখা হবে। বা আগেকার দিনে মনে আছে টিভির দোকানগুলোয় ভিড় জমে। কারেক্ট, সে এক মানে আলাদাই অনুভূতি ছিল। এখন তো সবারই কাছে ফোন চলে এসছে। হ্যাঁ, সেটাই। তাও স্টিল কয়েকটা টিভির দোকানের বাইরে দু একজন লোক দাঁড়িয়ে থাকে যখন ইম্পর্টেন্ট ম্যাচ হয়। এটাও সত্যি কথা, আগে এত ম্যাচেস হতো না। হ্যাঁ, ইন্টারেস্ট লেভেল ওয়াজ হায়ার। মানে আগে কি হতো, যা মনে হচ্ছে 12 মাসে 4 মাস ধর খেলা হচ্ছে, তার মধ্যে ইন্ডিয়ার খেলা 2 মাস হচ্ছে। এখন তো 12 মাসই খেলা চলছে, আইপিএল 3 মাস চলছে। তো তার জন্য হয়, মানে যেহেতু প্রচুর ম্যাচ চলছে, একটু হলেও ইন্টারেস্টটা কম হচ্ছে। তাই এবার আমি তোকে একটা জিনিস জিজ্ঞেস করবো, এই আনসারটা আমি জানি, বাট আমি চাই তুই তোর মুখ দিয়ে সেটা বল। ছোটবেলার সাথে ক্রিকেটের তোর যোগটা কিরকম? মানে
হাউ ডিড ক্রিকেট ইনফ্লুয়েন্স ইয়োর চাইল্ডহুড? এরকম ইমপ্রম্পটু জিজ্ঞেস করলে আমার মাথায় যেটা আসছে ফার্স্টেই, সিন্স এখন ইংল্যান্ড ইন্ডিয়ার ম্যাচ চলছে, আরেকটা খুব কোর মেমোরি আমার মনে আছে, সেটা 2002-তে। তখন আমি মানে সবে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা আসছে, এরকম পাগলের মতো ফ্যান হয়ে যায়নি তখন, গেমটা বোঝার থেকে বেশি হিরো ওয়ার্শিপ, তো এই ব্যাপারটা ছিল। তখন আমার মনে আছে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে, আর ইন্ডিয়া ওয়ার 1-0 ডাউন, আর হেডিংলিতেই টেস্ট। সেই হেডিংলিতে আমাদের 3 মহারথী দ্রাবিড়, তেন্ডুলকার, গাঙ্গুলি তিনজনই সেঞ্চুরি মারে ফার্স্ট ইনিংসে, আর ম্যাচটা জিত 1-1 হলো। তো তারপর মানে আমি বলবো না ভীষণ ইম্প্যাক্ট করেছিল, মানে একটা হয় না যে হ্যাঁ এইভাবেও ফিরে আসা যায়, তো ওই একটা ব্যাপার মানে। অ্যান্ড আমি এটা শুধু ক্রিকেটে লিমিটেড রাখবো না, এই জিনিসটা ইন অল স্পোর্টসে কোনো না কোথাও এরকম এক্সাম্পলস প্রচুর পেয়েছি, বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি ওটা লাইভ দেখেছিলাম, অ্যান্ড দ্যাট ইম্প্যাক্টেড মি রিয়েলি স্ট্রংলি। তারপর এরকম আস্তে আস্তে তারপর গেমটা খেলা শুরু করলাম। খেলা বলতে আমি প্রফেশনালি খেলিনি, গলিতে খেলা খেলছি, সে তো আলাদাই অনুভূতি, মানে তখন মনে হচ্ছে ওটাই আমাদের ওয়ার্ল্ড কাপ। তারপর স্কুলে গেমস পিরিয়ডে ফুটবল খেলা, তার সাথে ক্রিকেট খেলা, এগুলো তো লেগেই থাকতো, মানে ইট ওয়াজ আ পার্ট অফ মাই লাইফ অ্যান্ড ইট ওয়াজ আ রিক্রিয়েশন, আ হবি। তারপর ইন ডিফিকাল্ট মোমেন্টস, ছোটবেলায় আর ডিফিকাল্ট মোমেন্টস কি, মানে এই পরীক্ষা আসছে পড়া হয়নি, ছোটবেলার মতন ওটা ডিফিকাল্ট মোমেন্ট, হ্যাঁ সেটাই। তো ওইখানে ওই ডিফিকাল্ট মোমেন্টে হ্যাঁ ঠিক আছে, ওরা যদি এইভাবে ফিরে আসতে পারে আমি তো এটা পারবো, সেইটা এখনো ফ্রম ওই, এখন হয়তো পরিস্থিতি বদলে গেছে কিন্তু দ্য আন্ডারলাইং ফিলিং সেটা রয়ে গেছে। মাঠ থেকে অনেক কিছু শেখা যায়। মাঠ, ইয়েস, মানে মাঠ আমি গলি, আমাদের কাছে লর্ডস, নটিংহ্যাম, তারপর ওটার নাম কি বললাম, ম্যানচেস্টার, এগুলো ছিল যে সাম্পার, গৌরীমাতা উদ্যান, লোহাপট্টির মাঠ, এই তো মানে সেই দিনগুলো তো ভোলা যায় না। আমার গরমের ছুটির কথা মনে পড়ে, গরমের ছুটিতে আমরা দুবেলা খেলতাম, আর কলকাতার গরম তখন যা, এখন আরো বেশি, কিন্তু তখন যে খুব একটা কম ছিল একেবারেই না, ভাবতেও পারি না। সকাল 8টা বাজতেই শুরু করে দেওয়া খেলা, 8টা থেকে 12টা খেলা। সকালবেলা বলে মাঠ খালি পাওয়া যেত, বিকেল মানে তো ভাই 4টে গেলাম মাঠ বন্ধ, তো অন্য মাঠে পেলাম, এরকম একটা মাঠে জায়গা পেলাম, আবার 2 ঘন্টা খেলা। এই ঘটনাটা তুই যখনকার বলছিস তখন আমাদের কারোর কাছে মোবাইল ফোন নেই, সবার ল্যান্ডলাইন। হ্যাঁ সেটাই, ফোন করে মানে এরকম আমার মনে আছে প্রীতমকে, মানে প্রীতম আমাদের ছোটবেলার বন্ধু, তো তার একটা এক্সাম্পল দিয়ে বলছি, নাম্বারটা আমার মনে আছে 25546996 ইফ আই এম নট মিস্টেকেন। তো ভাবা যায় মানে জাস্ট স্টপিং, তোর এই নাম্বারটা মনে আছে কারণ তোকে মনে রাখতে হয়েছে। এখন তোর নিজের, তোর বউয়ের নাম্বারটাও মুখস্থ কিনা আমি ডাউটফুল। তোর বাবা, দেখ তোর বাবা আর তোর মা, ব্যাস আর মনেও নেই, বাট তোর প্রীতমের সেই নাম্বারটা মনে আছে। বাবা মারটা মনে আছে কারণ বাবা মারটা তো কনস্ট্যান্ট, সেই ছোটবেলা থেকে একটাই নাম্বার। এক্স্যাক্টলি সেটাই, আমারও তাই, আমার নিজের, আমার বাবার আর আমার, দ্যাটস ইট, এই নাম্বারই মনে রয়েছে। বউয়ের নাম্বার মনে নেই, আমি কিন্তু এটা এডিট করে দেবো, আমি এটা রাখতে পারবো না। যাকে হ্যাঁ, কামিং ব্যাক টু দ্য টপিক, এখন একটা জিনিস দেখি, বিকেলবেলা মাঠগুলো ফাঁকা। হ্যাঁ, গলির খারাপ করে না? ডেফিনেটলি করে। আমার তো মনে হয়, যেটা আগে আমি, সোশ্যাল মিডিয়া তো চিরকালই ছিল, 15 বছর হয়ে গেছে, তখন রিলস গুলো দেখতাম যেখানে রিলেট করতে পারতাম না, দেখাতো যে তখন সময় ছিল না, খেলার লোক প্রচুর ছিল, এখন সময় আছে খেলার লোক নেই। আমি তখন বললাম কি বলছি, এরকম আমাদের সাথে থরি হবে, অবাক লাগে, এটাই হয়ে গেছে। ছোটবেলায় যখন গলিতে খেলতাম, কিছু ওই মধ্যবয়স্ক কাকু এসে বলতো দুটো খেলতে দিবি। হ্যাঁ হ্যাঁ সেটাই, আর তখন কি বিরক্তিকরই না লাগতো, মধ্যবয়স্ক কাকুগুলো এখন আমরা। হ্যাঁ সেটাই, খুব বুকে আঘাত লাগলো ওটা শুনে, বাট ও হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার। তো ভাই একটা জিনিস বল, ইন্ডিয়া ইংল্যান্ড খেলা চলছে, সেই সূত্র থেকে একটা জিনিস মনে পড়লো, তুই তো লর্ডস গেছিলিস। আমি স্টেডিয়াম ট্যুর করেছিলাম। কেমন লাগলো লর্ডসের ভাইবটা সত্যি, মানে বলে তো হোম অফ ক্রিকেট, এবার কেন বলে, কি কারণে বলে, তার অনেক উক্তি আছে, অনেক রিজনস আছে, কিন্তু বলে না, তুই যেটা বললি অনুভব করেছিলি 2001-এর ইডেনের খেলা দেখা, তো যেই ঢুকলাম একটা ডিফারেন্ট ফিলিং ছিল। তো স্টেডিয়াম ট্যুরে বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখাচ্ছিল, আইকনিক জায়গাগুলো, তার মধ্যে ছিল লং রুম, মেম্বার্স এরিয়া। লং রুমে সেই বিশাল বিশাল পোর্ট্রেট। লং রুম হচ্ছে এই গত সপ্তাহে যে আমাদের লর্ডসের টেস্ট ম্যাচও হলো, সেখানেও দেখবি যখনই এন্ড অফ ডে ছিল বা কোনো ব্যাটসম্যান বা ব্যাটার, পলিটিক্যালি ব্যাটার, ইয়েস, তো তারা যখন ফিরে আসছে, লোকজন খেলা দেখছে, তো দ্যাট ইজ দ্য লং রুম, যেখানে মেম্বার্সরা খেলা দেখছে, অ্যান্ড তাদের মাঝখান দিয়ে
প্লেয়ারদের ফিরে আসতে হচ্ছে। বাঁ দিকে গেলে হচ্ছে তোর একদিকে ইংল্যান্ডের ড্রেসিং রুম, Exactly, আর আর এটা right side ডান হচ্ছে দিকে হচ্ছে অ্যাওয়ে টিমের away ড্রেসিং team এর dressing room, and this is the only stadium in the world যেখানে এই জিনিসটা এখন এই এক্সপিরিয়েন্সটা হয়। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, স্টেডিয়াম বললাম ঠিকই, বাট লর্ডস ইজ নট কনসিডার্ড আ স্টেডিয়াম। এটা আমাদের আচ্ছা। ওই স্টেডিয়াম না, লর্ডস এর ট্যুরে বলেছিল আচ্ছা, ইটস আ ক্রিকেট গ্রাউন্ড। স্টেডিয়াম বলতে আমরা যেটা বোঝাই, প্রত্যেকটা প্যাভিলিয়ন ইজ ইউনিকলি মানে ইজ ইউনিফর্মলি ডিজাইন্ড, বাট লর্ডস এর প্রত্যেকটা প্যাভিলিয়ন ইজ ডিজাইন ডিফারেন্টলি। তো আচ্ছা। দ্যাট ইজ ওয়াই দে, আমাদের যারা ইংলিশ পিপল রেফার টু ইট অ্যাজ দ্য লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আচ্ছা, আর এছাড়া তো লর্ডস এর অনেক কি স্টোরিজ আছে, যেরকম একটা যেটা হচ্ছে লর্ডস হ্যাজ আ স্লোপ, রাইট রাইট, ইট ইজ স্লোপিং টুয়ার্ডস ওয়ান এন্ড, যেটা এটা কারণটা কি স্লোপটা? ন্যাচারাল কোনো কারণ নেই, মানে ইট ওয়াজ বিল্ট দ্যাট ওয়ে। আরো কি কি এরকম দেখলি মানে আর মেমোরেবল? আমি তো লর্ডসের সেই ব্যালকনিতে গেছিলাম, হুম। সেই দাদার জামা ওরা, আরে বাবা, তো সে এক মানে অনুভূতি। তো ওদের একটা মিউজিয়াম আছে লর্ডসে, তো সেখানে গাঙ্গুলি যে জার্সিটা পরে ম্যাচটা খেলেছিল, যেটা উড়িয়েছিল সেটা নয়, বাট যেই জার্সিটা পরে সেই ম্যাচটা খেলেছিল ন্যাটওয়েস্টের ফাইনাল, সেটা অ্যাজ আ রেলিক ওখানে রয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাশেস। অ্যাশেসের অরিজিন নিয়ে অনেক স্টোরি বিতর্ক আছে, বাট একটা জিনিস যেটার নিয়ে কোনো ডাউট নেই, সেটা হচ্ছে অ্যাশেস টার্মটা, সেটা ফার্স্ট ইউজ হয়েছিল যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ট্যুর করে ফার্স্ট টাইম জেতে, টেস্ট সিরিজটা জেতে। আচ্ছা, মানে ইংল্যান্ড হেরে যায় দেশের ইন মাটিতে। দেয়ার হোম গ্রাউন্ড। সেখানে আমাদের তখনকার দিনের নিউজ পেপাররা বলে একটা হেডলাইন দিয়েছিল, ইংলিশ ক্রিকেট বার্ন টু দ্য অ্যাশেস, এরকম মানে কোট আনকোট হয়তো না, বাট সামথিং অ্যালং দিস লাইন। বাট তখন মানে ধূলিসাৎ হয়ে গেছে। তখন ইংল্যান্ডের যে ক্যাপ্টেন, সে প্রমিস করেছিল যে I will go to Australia and take the ashes, reclaim the ashes. তো and he kept his word. নেক্সট বার যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ট্যুর করে, তখন সেই ক্যাপ্টেন সিরিজটা 3 ম্যাচ টেস্ট সিরিজ ছিল, and they were already 2-0 up. তো তখন যেহেতু ওই উক্তিটা করেছিল, এবার যা হয় যেহেতু ফরেন ট্যুরে যাচ্ছে তো ডেলিগেটসদের মিট করে, তো সেরকমই কোনো একটা ডেলিগেশনে a group of Australian ladies ওকে একটা আর্নে অ্যাশেস দিয়েছিল। এবার ladies a group of ladies তাকে দিয়েছিল। He later went on to marry one of those ladies. এবার সেটা কিসের অ্যাশেস নো ওয়ান নোজ। এবার সে সেটা নিয়ে ফিরে আসে, দ্যাট ওয়াজ আ পার্সোনাল গিফট টু হিম। আচ্ছা, এবার when he passed away, তখন তার রিমেন্স একটা আর্নে তার ওয়াইফ এমসিসি কে দিয়েছিল, যাদের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, সেইটা লর্ডসে রয়েছে, মানে এই ক্যাপ্টেনের মানে রিমেন্স। এবার সেটা তার অ্যাশেস, কারণ ইউজুয়ালি তো আমি এটাই বলতে যাচ্ছিলাম যে মানে একটা ক্রিশ্চিয়ান প্লেয়ারের অ্যাশেস কি করে হয়, সেটাই। এবার তার আই ডোন্ট নো, মেবি অ্যাজ আ সিম্বলিজম, ব্রিটিশ সাম্রাজ্যের অনেক ঢপের মধ্যে একটা ঢপ হতেই পারে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য রাখবো না, বাট হ্যাঁ। বাট একটা জিনিস আমাকে বল, তুই যখন লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে তোকে ডিসক্রাইব করা হচ্ছে সৌরভ গাঙ্গুলির মোমেন্টটা, অ্যাজ আ বাঙালি তোর কিরকম ফিল হচ্ছিল? সত্যি কথা বলবো, আমার ফিলিং এটাই হচ্ছিল, জামাটা হলে আমিও চিল্লাই, ডিপোর্ট হয়ে যাওয়ার ভয় সেটা আর করলাম এটাই। আচ্ছা, ইজ দ্যাট দ্য সেম ব্যালকনি যেখানে কপিল দেব ওই প্রুডেন্সিয়াল কাপটা তুলেছিল? দুটো ব্যালকনি আছে, একটা ফার্স্ট স্টোরিতে, একটা সেকেন্ড স্টোরিতে। ফার্স্ট স্টোরিতে কপিল দেব তুলেছিল, আমাদেরকে ফার্স্ট স্টোরিটাতেই নিয়ে যাওয়া হয়েছিল, আর সেকেন্ড স্টোরিতে গাঙ্গুলি জামা দিয়েছিল। আচ্ছা, তো তুই দূর থেকেই ওই ব্যালকনিটা দেখেছিস? সেটাই, ভিউটা সেমই, বাট মানে সে এক আলাদাই ফিলিং। আচ্ছা, এই তো গেল ইংল্যান্ডের লর্ডস এর কথা। এবার আমরা যে প্রথমে যেটা বললাম যে আমাদের লর্ডস নটিংহ্যাম, ম্যানচেস্টার, তো আমাদের হোম অফ ক্রিকেট তো আমাদের পাড়াই, আমাদের হোমস অফ ক্রিকেট। একদম, গলিতেও আমরা ক্রিকেট খেলেছি, আমরা মাঠেও ক্রিকেট খেলেছি, আমরা ছাদেও ক্রিকেট খেলেছি, ইনফ্যাক্ট কিছু বন্ধু ড্রয়িং রুমের ভেতরেও ক্রিকেট। হ্যাঁ, কিচ্ছু বাদ দিইনি। সেই স্টাম্পার বলছে, আমাদের শুরু তো প্লাস্টিক বলতে, 3 টাকার সেই ফ্লুরোসেন্ট গ্রিন প্লাস্টিক বল, সেটাই। এবার সেটারও ভেরিয়েশন আসতো, কিছু কিছু হালকা হাওয়াতেই এদিক ওদিক হতো, আর কিছু কিছু এতই শক্ত ডিউস বলকে হার মানিয়ে দেবে। সেটাই। তারপর সেখান থেকে গ্রাজুয়েট হতে হতে দুম করে স্টাম্পার এলো, সে স্টাম্পারে সুইংও হতো, হয়তো আজকালও হবে, মানে ভালো ম্যাচ মানে আমরা স্টাম্পারে। রাইট। তারপর মাঝখানে যখন স্টাম্পার কেনার পয়সা থাকতো না, তখন আমি এটাতেই আসছিলাম, কাগজের বল জলে ডুবিয়ে সেটা নিয়েই খেলা হচ্ছে। সেটা তো স্কুলে হতো, কাগজের বল মানে
স্কুলে আমাদের বোধহয় বৃহস্পতিবার পিটি থাকতো। ক্লাস টু ক্লাস ভেরি করতো, কখনো বৃহস্পতিবার কখনো হ্যাঁ, মানে উইকে একদিন একদিন থাকতো, দুটো পিরিয়ড থাকতো। সেটাই। তো সেই দিনকে ব্যাট বল তো নিয়ে যাওয়া হতো, হ্যাঁ। কিন্তু তার বাইরে ব্যাট বল, ফুটবল এসব কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, কিন্তু সেটাই। ক্রিকেট আমরা খেলবো। সেটাই। তো আর আমরা উপায় বার করেও নিতাম, একদম, মানে কিছু না কিছু তো একটা নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। বলতে বলতে আমার মনে পড়লো, কোইন্সিডেন্টলি, এটা আমি প্ল্যান করে রাখিনি, প্লিজ এরকম মনে করবেন না, এটা আমি রেখেছিলাম, আমি আঁকবো বলে, আমি আঁকা ঠাকাও করি, এটা রয়েছে। রাইট, আমাদের একটা ব্যাট ছিল, আপনাদেরও নিশ্চয়ই ছিল, হ্যাঁ নিশ্চয়ই জানান। এবং এইটার সাথে, হ্যাঁ এইটার সাথে ওই কাগজের বল যেটাও বলছিল, 7, 8, 10টা ডায়েরির পেজ ছিঁড়ে বা কপির পেজ ছিঁড়ে মুড়িয়ে এত বড় একটা বল তৈরি করা হলো, তাতে রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়া হতো খুলে না যায়। এবং কাগজের বল বুঝতেই পারছেন ড্রপ খেলে উঠবে না, তখন ওই আন্ডার আর্মে সোজা মারতে হবে, সোজা ছুটতে হবে, ড্রপ যেন না হয়। সেটাই। কত রকম নিয়ম ছিল, ওয়ান টিপ ওয়ান হ্যান্ড, সে আলাদাই, মানে তখন মানে ফিল্ডিং আমাদের তো ওইখানেই ইমপ্রুভ হয়ে যায়। হ্যাঁ, ডাইভ মারা মানে ঝাঁপ দিয়ে মানে ব্যাট করতেই হবে, সেটাই, সে আলাদাই ছিল। এখানে মনে পড়ে, এখন তো থার্ড আম্পায়ার কত কিছু হয়ে গেছে। আমাদের গলি ক্রিকেট, পাড়ার ক্রিকেটে তো আমাদের পাড়ার সিরাজ দাই ছিল, সে ছিল মানে যখন কোনো কন্ট্রোভার্সি হচ্ছে ডিসিশন নিয়ে, মানে আউট কি নট আউট তার কথাই। হ্যাঁ, এবং এরকমও ঘটনা ঘটেছে, মাঠে নেই, সে মাঠে জাস্ট ঢুকেছে, তার আগেই ঘটনাটা ঘটে গেছে। তো আমরা সিরাজদাকে একটা অথরিটি ভাবতাম, যে সিরাজদা যেটা বলে দেবে সেটাই ফাইনাল। তো সিরাজদাকে জিজ্ঞেস করা যে আউট না এরকম একটা ঘটনা ঘটেছে, সে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে, মানে সিরাজদা বলতে আপনাদের পাড়াতেও এরকম দাদারা থাকবেন যারা দা পল্টু দা, মানে হ্যাঁ আপনাদের কারো এরকম নাম নিয়ে হয়ে থাকলে অফেন্স নেবেন না, এক্স্যাক্টলি, মানে জানাতে পারেন এই দাদাগুলো কিন্তু দরকার। এই দাদাগুলো ছিল বলেই 2000-এর পাড়াটা 2000-এর পাড়ার মতন ছিল। পাড়া, এখন পাড়া কালচার হয়তো অনেকটা কমে গেছে, কারণ এই দাদারা আর নেই, এই দাদারা দরকার। কামিং ব্যাক টু দ্য টপিক, আমাদের থার্ড আম্পায়ার ছিল সিরাজদা যেটা বলে দেবে সেটাই ফাইনাল। একদম। কিন্তু সিরাজদা যে খুব ভালো ক্রিকেট খেলতে পারতো এরকম ব্যাপারটা নয়, কিন্তু কেন জানি না আমাদের সবারই মনে হতো দারুণ খেলে, সেই যে গল্প দিত, ওরে সে একবার 6 মেরেছিল, সে নাকি 3 তলার গিয়ে পৌঁছেছিল, তারপর ওটাই আমাদের বেঞ্চমার্ক হয়ে গেছে, আমরা 3 তলায় মারতে হবে, কিছুতেই মারা যেত না, কিন্তু কেউই মারতে পারে কোনোদিন, ও নিজেও মনে হয় পারে, এক্স্যাক্টলি, যে বলেছে সেও মারতে পারে। মানে ছোটবেলার স্মৃতি বলতে এই গল্পগুলোই কিন্তু রয়েছে। একদম একদম, আর আই এম থ্যাঙ্কফুল এগুলো রয়েছে। একদমই, মানে এখন সত্যি বলতে যখন আমি কলকাতায় আসা হয়, বিকেলে বেরোই কোনো কাজে, দেখি মাঠগুলো সত্যি ফাঁকা, সেটা খুবই অবাক লাগে, খুবই দুঃখ লাগে মাঝে মাঝে, যে কি হয়ে গেল, কেন হয়ে গেল। আমি এই কারণেও থ্যাঙ্কফুল যে আমাদের ছোটবেলায় খালি ওই স্নেক গেমটা ছিল, ক্রিকেট এত কিছু ছিল না, এত টেকনোলজি নেই, মাঠে গিয়ে খেলে আসতে হবে। খেলা থেকে বাড়ি যাওয়ার পরের গল্পগুলো খুব ইন্টারেস্টিং। একদম, কারণ হচ্ছে 6:30 আমার মনে আছে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার ইংরেজি স্যার পড়াতে আসতেন বাড়িতে, আমি কোনোদিন 6:30 বাড়ি ঢুকতাম, কোনোদিন না, প্রত্যেক দিন মার খেতাম। আর এটা তো মানে আই থিঙ্ক আমরা সবাই খেয়েছি, মানে টাইমলি কেউ হ্যাঁ ছেড়ে আসা যায়, অসম্ভব। আর মানে তখন সেটা হচ্ছে আমাদের কাছে ম্যাটার অফ লাইফ এন্ড ডেথ, মানে চ্যালেঞ্জ ম্যাচ রেখেছি, জিততেই হবে, নো ম্যাটার হোয়াট, জিততেই হবে। এক্স্যাক্টলি। আর তারপর যে হারবে তাকে খাওয়াতে হবে কিছু, বা তাকে তার পরের দিন বলের খরচা দিতে হবে। তখন সেই বলের খরচা মানে তো মানে বিশাল, মানে তখন প্রায় 17 টাকা না 18 টাকা স্টাম্পার বলের দাম ছিল। 10 জন ছেলে তো আমরা হাসে খেলে খেলতাম। হ্যাঁ, তার মধ্যে 5 জনের কাছে টাকা নেই, যার বাড়িটা সব থেকে কাছে তার কাছ থেকে টাকাটা নিতে হবে। সেটাই, আর তখন সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, কি করে টাকাটা কি করে অ্যারেঞ্জ করব। এখন ওই যে তুই যেটা প্রথমে বললি, এখন সবই আছে, টাকা আছে, মাঠও আছে, সময় চাইলেই আছে, কিন্তু হ্যাঁ মানে কতক্ষণ লাগে, 2 ঘন্টার তো ব্যাপার, মানে তখন যদি 8 ঘন্টা খেলতে পারতাম, 6 ঘন্টা খেলতে পারতাম, 2 ঘন্টা তখন কোনো বড় ব্যাপার নয়। কিন্তু লোক নেই, সত্যি নেই। আমি আর একটা জিনিস তাও নোটিস করেছি, লোকে আজকাল খেলে না তা নয়, কিন্তু টার্ফ বুক করে বা গ্রাউন্ড বুক করে, যেরকম আমি ব্যাঙ্গালোরে থাকি, আমার ব্যাঙ্গালোরে উইকেন্ডে রেগুলার সিজন বলে ক্রিকেট খেলা হয়, কিন্তু যা হয় ওটা খুব অর্গানাইজড হয়ে গেছে, একটা ইমপ্রম্পটু ব্যাপার, সেই জিনিসটা নেই। এবার ইট ইজ হোয়াট ইট ইজ, হয়তো দিস ইজ কল্ড খেলায় চাকচিক্যটা অনেক বেশি এসে গেছে, সেটাই, আন্তরিকতাটা কমে গেছে নাকি। গভীর কথা, কিন্তু হয়তো সত্যি কোথাও না কোথাও। হ্যাঁ, সময় নিয়ম, সময় বদলাচ্ছে, বাট জানিস তো আমার কোথাও মনে হয় এই যে এত চাকচিক্য এসে যাওয়া, এত সবকিছু অর্গানাইজড হয়ে যাওয়া, এটা না খেলাটাকে অনেকটা বেশি ব্যবসা কেন্দ্রিক করে দিচ্ছে, আবেগটা সরে যাচ্ছে সব। এন্ড আই থিঙ্ক এটা নট জাস্ট আমাদের লেভেলে, মানে ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেট লেভেলেও, মানে ইট ইজ মোর অ্যাবাউট, যেরকম
আমাদের দিনে এটা ভাবাই যেত না যে কেউ ক্লাব ক্রিকেট খেলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিয়ে। হুম। এখন সেটা মোর কমন হয়ে গেছে। পুরো ওয়েস্ট ইন্ডিজ টিমটাই তাই করে, শুধু ওয়েস্ট ইন্ডিজ না, এখন হাইনরিক ক্লাসেনের কথা মনে 33 বছর রিটায়ার করে গেল। রিটায়ার করে গেল। Right. তো তারপর আমাদের ট্রেন্ট বোল্ট রিটায়ার করেনি, বাট নো সেন্ট্রাল কন্ট্রাক্ট, কারণ সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বেশি মানে হি ওয়ান্টস দ্য লিবার্টি অফ চয়েস, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। Yeah, cricket is kind of becoming like football. ইয়েস, ট্রু, দেখা যাক। মানে in terms of the franchise and বাট all. একটা জিনিস, সেটা এবার ভালো জিনিসও বলতে হয়, ভাবা যায় ইতালি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলবে 2026-এ, মানে ইট ইজ আনইমাজিনেবল। মানে আমায় যদি কেউ এটা 2 বছর আগে, আমি সত্যি কথা বলতে ক্রিকেটের যত বড় ফ্যানই হই, ইতালি যে ক্রিকেটের টিম ছিল একটা, সেটাই জানতাম না। তুই বল না, আফগানিস্তান যে টিম ছিল সেটা আমরা জানতাম, সেটা জানতাম না, বাট আমাদের চোখে দেখা টিম হলো বাট আফগানিস্তান আই হ্যাভ সিন দেম গ্রো, নাও দে আর আ ফোর্স টু রেকন উইথ অ্যাট লিস্ট in the white ball cricket. Yeah, ইতালির মতো টিম ক্রিকেট, মানে আমি ফুটবলেরও বেশ বড় ভক্ত, আমার কাছে ইতালি মানে বুফন, নেস্তা, টটি, এদের নাম মাথায় আসে। ইতালি এখন ক্রিকেট খেলবে, মানে সত্যি ভালো। আমার কাছে আফগানিস্তান বলতে তালিবান মাথায় আসে ভাই। না, কিন্তু এটা একটা ইন্সপায়ারিং ব্যাপার যে দেখ, ডেফিনেটলি এত অ্যাডভার্সিটি থাকা সত্ত্বেও সেখানে ক্রিকেটার তৈরি হচ্ছে। মানে ইউ হ্যাভ টু রেকগনাইজ দ্য ট্যালেন্ট অফ রাশিদ খান। অ্যান্ড নট জাস্ট রাশিদ খান, মানে রাশিদ খান তো স্পটলাইটটা পেয়েছে, এছাড়া বাকিও যে টিম, ওখান থেকে উঠে আসাটাই তো ইন ইটসেলফ আ স্টোরি অফ সত্যি, সাকসেস, তাই না? তুই ইন্সপায়ারিং এর কথা বললি, স্লাইট ডিভিয়েশন, ইটালির কথা বলি, ইটালির যে ক্যাপ্টেন জো বার্নস, আমি আফটার ইটালি কোয়ালিফাইড একটু দেখা শুরু করলাম কে টিম কে ক্যাপ্টেন। জো বার্নস ওয়াজ আ অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার, Yeah, I know. তো উইথ রুটস ইন ইটালি। ওর ভাই মারা ভাই না দাদা জানি না, বাট ও ভাবলো যে আই উইল ডেডিকেট মাই লাইফ টু মাই রুটস, অ্যান্ড হি রিটার্ন ব্যাক টু ইটালি অ্যান্ড হি স্টার্টেড ক্যাপ্টেনিং দ্য ইটালিয়ান ক্রিকেট টিম। অ্যান্ড সেখান থেকে আর ও বলেছিল যে আই উইল ট্রাই মাই বেস্ট টু টেক ইটালি টু দ্য ওয়ার্ল্ড ম্যাপ, And he kept his word. হি কেপ্ট হিজ ওয়ার্ডস। মানে এই মানে স্পোর্টস এর এরকম প্রচুর স্টোরিজ আছে, কথায় বলতে বলতে এটাও মনে পড়লো। মানে এই জিনিসগুলোই সে আমাদের ছোটবেলায় হোক এখনো হোক অনেক কিছুই বদলেছে, এই জিনিসটা রয়ে গেছে। তুই ইন্সপায়ারিং এর কথা বলছিস তো, আমি তোকে একটা গল্প বলি। এই ধর 2009 সাল, আমাদের তখন 3টে টার্মে পরীক্ষা হতো, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। আমি ফার্স্ট টার্ম পরীক্ষাটা দিতে পারিনি, আমার জন্ডিস হয়েছিল বলে। আচ্ছা, আমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাই, তো পরীক্ষা দিতে পারিনি। তো সেকেন্ড টার্ম আর থার্ড টার্মে ইউ রিমেম্বার আমাদের 300-120 পেতে হতো পাস Yes. করার জন্য, হ্যাঁ, 40%। ইয়েস, আমাকে 120 পেতে হবে, কিন্তু 200। হ্যাঁ। আমি তো খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, মানে যারা আমাকে জানে বা চেনে তারা জানে আমি কত ভালো স্টুডেন্ট ছিলাম। তো আমার ওই আর কি, আমার টার্গেট থাকতো পাস করতে হবে। মানে আমার কাছে 45-50 ইজ গুড এনাফ, বার করে দেবো। কিন্তু সেখানে আমাকে পাস করতে গেলে দুটো টার্মে 60 পেতে হবে মিনিমাম। তখনই তো 60 + 60 120 হবে যদি বেয়ার মিনিমামে যায়। আমাকে তখন সৌরভ গাঙ্গুলি তখন আই গেস রিটায়ার করে গেছে 2007-এ বা কিংবা 8-এ রিটায়ার করেছে। আর আমি এই কথাটা বলছি 2009-এর। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সৌরভ গাঙ্গুলির এই ফিরে আসাটা, হ্যাঁ, সে তো দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও যে সেটা ফিরে একটা আসা story যায়। of its own, হ্যাঁ। সত্যি তাই। তো আমার একটা ছোট্ট আলমারি ছিল বাড়িতে, ছোট্ট আলমারি। আলমারিটাতে আমি কি করতাম, মানে আলমারির বাইরে কিছু লাগাতে দিত না বাবা, রং চটে যেত, হ্যান হতো ত্যান হতো। আলমারিটার ভেতরের মানে পাল্লাটার ভেতর দিকে গাঙ্গুলির একটা আমি ছবি লাগিয়ে রেখেছিলাম। আচ্ছা, যখনই খুব ডিপ্রেসড লাগতো বা যখনই মনে হতো, ডিপ্রেস টার্মটা তখন জীবনে ছিল না, তখন সেটাই। বেসিক্যালি চাপ লাগতো, সেটাই, পারবো, তখন গাঙ্গুলির ছবিটা আবার খুলে দেখে নিতাম, পারবো, হয়ে যাবে। মানে স্পোর্টস এর এই জিনিসটা কিন্তু অনেক কিছু বদলেছে, এই জিনিসটা রয়ে গেছে। and I am very hopeful and very confident যে এই জিনিসটা থেকে যাবে। আমার স্পোর্টস এর প্রতি ভালোবাসা, ক্রিকেটের প্রতি ভালোবাসাটা এটার জন্যই, মানে ইট হ্যাজ গিভেন মি আ লট পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি অলসো। জীবন যুদ্ধে প্রত্যেকটা লড়াই জিতবো বলে নেমেছি, হ্যাঁ, হারার জন্য নামিনি। হেরে গেলাম আলাদা ব্যাপার, দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। চেষ্টা তো করবোই, প্রথম চেষ্টা জিতবো, হ্যাঁ, দেয়ার ইজ নো আদার ওয়ে। এই শিক্ষাটা কিন্তু ওই মাঠ থেকেই এসেছে। একদম একদম। মাঠ থেকে মনে পড়লো, একটু হালকা টপিকে ফিরে আসি। আমরা সেই ছোটবেলায় বর্ষাকালেও ক্রিকেট খেলতাম, মনে আছে? হ্যাঁ, বর্ষাকালেও ক্রিকেট খেলেছি, ভিজতে ভিজতে ক্রিকেট। রিমেম্বার ব্রেকে আমরা এরকম এই ঠিক মাঝখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যেত, হ্যাঁ,
একদম। আমি হয়তো খুব এত সিমেট্রিক্যালি হতাম না, আমার প্যাচেস থাকতো এদিকে, বাট খেলা তো হতো। আমি একটা জিনিস দেখতাম, আমার মধ্যে না ওই কাদায় পড়ে গিয়ে ডাইভ করার ইচ্ছাটা আরো বেড়ে যেত যখন বৃষ্টি হতো, মানে মাটিতে পড়ে গিয়ে ডাইভ তখন যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ হ্যাঁ। তো নিজেকে সেটাই মনে হয়। একদম একদম। আর তখন ডাইভ করতে মানে বৃষ্টি হলে কাদা হয়ে গেলে ডাইভ ফ্রিকশনটা কমে গেছে না, মানে করে ইজি এগিয়ে যেতে পারবো তো। আলাদাই তখন ব্যাপার। ওই স্পোর্টস যেদিনকে থাকতো ওই হোয়াইট আমাদের সাদা জামা প্যান্ট পরে যেতে হতো। ধরুন এইভাবে পড়েছি, মানে এক সাইডে পড়েছি, এই দিকটা পুরো সাদা, জামার এই দিক থেকে পুরোটা ব্ল্যাক। তো এই কথা থেকে মনে পড়লো, মানে তোর ফানিয়েস্ট মোমেন্ট অন ফিল্ড কি? অন ফিল্ড, অন ফিল্ড ফানিয়েস্ট মোমেন্ট সম্বিতের ক্যাচ ধরা। সম্বিত একটু হেলদি, আর কিছু বলছি, ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, হেলদি। হেলদি। তো গৌরীমাতা উদ্যানে খেলা হচ্ছে, আমি সাঁটিয়ে মেরেছি, এবং সম্বিত যেহেতু হেলদি, আমি মারার পরে কনফিডেন্ট যে বলটা 6 হবে। ও বাবা, ও তো পুরো ডুয়েন লেভারকের মতন দৌড়ে এসে সেই ক্যাচ ধরে নেওয়ার মতন ব্যাপার। মানে ফিল্ডারও, মানে আমি যতটা চমকে গেছি ঘটনাটা দেখে, ফিল্ডার নিজের ক্যাচটা ধরে সে ততটাই চমকে গেছে, বুঝতে পারছি না রিঅ্যাক্ট করবো কি করে। সত্যিই তাই। যারা ডুয়েন লেভারক কে জানো না, তাদের একটা জাস্ট রেফারেন্স দিয়ে রাখছি, 2007 বিশ্বকাপ, তো 7 বিশ্বকাপ, ট্রমাটিক ওয়ার্ল্ড কাপ। ট্রমাটিক ওয়ার্ল্ড কাপ। যাই হোক, নামিবিয়ার প্লেয়ার ছিল ডুয়েন লেভারক? না, বারমুডা। ভারত ভার্সেস বারমুডা খেলা 2007 বিশ্বকাপ। ভারত 400+ রান করেছিল, প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম একটা ওয়ার্ল্ড কাপে 400+ রান হয়েছিল। তো সেইখানে সেই ম্যাচটা প্রথমে উত্থাপ্পা ওপেনিং করতে এসেছিল, এবং একটা এজ লাগে। ডুয়েন লেভারক সে একটু হেলদি, আমাদের সম্বিতের মতন, সে এক হাতে ডাইভ করে ক্যাচ নিয়েছিল। ওই ক্যাচটা ফেমাস। আপনারা যদি কেউ এখনো ডুয়েন লেভারক সার্চ করেন ইউটিউবে, তাহলে ওই ক্যাচটাই পাওয়া যাবে, দেখে নেবেন। বাট কামিং ব্যাক টু দ্য স্টোরি, অন ফিল্ডের থেকে আমার অফ ফিল্ডের, মানে অফ দ্য ফিল্ড একটা ঘটনা খুব মনে আছে, ভালো করে মনে আছে। এই আমাদের এখন ক্যামেরার পিছনে যে আছে, সেও আমার ছোটবেলার বন্ধু। তাকে আমরা বাগচি এখনো বলি, তখনও বাগচি বলতাম। এরকম আপনাদেরও নিশ্চয়ই আছে কেউ, ঘোষ। হ্যাঁ, তাদের নাম নিয়ে আমরা তাদেরকে ডাকি না, সারনেম নিয়ে ডাকি। সারনেম নিয়ে ডাকি, কিছু কিছু ক্ষেত্রে অনেক লোক আমরা বাবার নাম নিয়েও ডাকি। হ্যাঁ, সেটাই। যাই হোক, আমরা বাগচিকে বাগচি বলি। হ্যাঁ, বাগচিকে বাগচি বলি। এবার ফোন করেছি, বাগচির বাড়িতে ব্যাট পড়ে আছে বা বল পড়েছে, কিছু একটা হয়েছে, ফোন করেছি। তো ফোন করে বলছি, হ্যাঁ বাগচি, ব্যাটটা নিয়ে বা বলটা নিয়ে চলে আয়। ওদিক থেকে একটা রিপ্লাই, কোন বাগচি? কারণ ফোনটা যেহেতু রয়েছে, সেও তো বাগচি, সে বড় বাগচি। যাই হোক, মানে আঙ্কেলের সাথে এখনো দেখা হলে মাঝে মধ্যে এই ঘটনাটা কিন্তু নিজেই আস্তে আস্তে বলে, বড় বাগচি বলছি। বেশ, হ্যাঁ, এইগুলো এরকম ছোট ছোট আপনারাও জানান না, আপনাদেরও আই এম শিওর এরকম কোনো না কোনো গল্প থাকবে। আচ্ছা, এবার একটু শিফট করি। 2000 থেকে ক্রিকেট দেখছিস, কারেক্ট? অল টাইম ইন্ডিয়ান টেস্ট 11 সিলেক্ট করতে বলি। অল টাইম টেস্ট 11, হ্যাঁ, কাদের রাখবি? কোনো জাস্টিফিকেশন দিতে হবে না, জাস্ট ভেবে নাম নিয়ে বল। যবে থেকে তুই খেলা দেখছিস। আমি একা করতে পারবো না, আই নিড ইউর হেল্প। হ্যাঁ, আমি দেখ, রাখবো যাদের, তাদের আগে ভেবে নি। বুমরা থাকছে, সেহওয়াগ থাকছে, টেন্ডুলকার থাকছে। ঠিক আছে, এই 3 জন তো থাকবেই। আর চল অনিল কুম্বলে সেহওয়াগের সাথে ব্যাট করতে নামবে। আচ্ছা, আমি আর একটু হেল্প করে দিচ্ছি ইন টার্মস অফ কোথায় খেলা হচ্ছে ওটার উপর। ইট ইজ আ ম্যাচ অন আ ইন্ডিয়ান স্পোর্টিং উইকেট। মানে স্পোর্টিং, এরকম না যে র্যাঙ্ক টার্নার, ইন্ডিয়ান স্পোর্টিং উইকেট। ঠিক আছে, তাহলে আমার 2টো স্পিনার লাগবেই। তো ওপেন করবে হচ্ছে বীরেন্দ্র সেহওয়াগ, আর তার সাথে রোহিত শর্মা। ওকে, আমি গৌতম গম্ভীরকে রাখতাম, বাট ঠিক আছে। নাম্বার 3 হ্যান্ডস ডাউন রাহুল দ্রাবিড়। হ্যাঁ, মানে কোনো ঠিক আছে, নো ডিবেটস। হ্যাঁ, নাম্বার 4 আমাকে এখন অনেকেই ক্রিটিসাইজ করতে পারো, আমি রাখছি না, উনিও অল টাইম গ্রেট, বাট গ্রেটেস্ট থাকবে নাম্বার 4, ঠিক আছে, সচিন তেন্ডুলকার। হ্যাঁ, আই কান্ট কিপ বিরাট কোহলি দেয়ার। হ্যাঁ, ঠিক আছে। নাম্বার 5 এ আমার চাই, নাম্বার 5 এ আমি হলো নাম্বার 5 এ বিরাট কোহলিকে রাখতাম। মানে নাম্বার 5 এ বিরাট কোহলি, মানে হি নিডস টু বি ইন দ্য 11 নো ম্যাটার হোয়াট। আচ্ছা, আমি নাম্বার 5 এ গাঙ্গুলিকে রাখবো, কারণ আমার একটা ক্যাপ্টেন্সির লোক চাই। সেটা বিরাট কোহলি আগেন, মানে অ্যাজ আমি যত বড়ই গাঙ্গুলির ফ্যান হই, মানে কোহলি অ্যাজ আ টেস্ট ক্যাপ্টেন was revolutionary. True that. মানে it was really revolutionary. He was revolutionary, but Ganguly started the revolution. ঠিক আছে, হ্যাঁ, I agree, but okay, let's go ahead. Number 6, hands down ঋষভ পান্ত। আমার একটা উইকেট কিপার, ভালো উইকেট কিপার ব্যাটসম্যান চাই যে ম্যাচ জেতাতে পারবে, এবং ঋষভ পান্তের মধ্যে একটা গিলক্রিস্ট ফ্লেভার আছে। আচ্ছা, ম্যাচ উইনার।
একদম একদম খেললে জিতিয়ে দেবে। হুম। সাথে কুমলে, সাথে কুমলে হুম। ওয়ার্ল্ডই না। আমি হলে সাথে রবীন্দ্র জাডেজা। জাডেজা নিতিস, আচ্ছা ঠিক আছে, আমি সাথে কুমলে নিচ্ছি। হ্যাঁ আমার 8-এ আরেকজন স্পিনার চাই, আমি আরেকজন স্পিনারকে আশ্বিনকে নেব। আশ্বিন, তাহলে আগে আশ্বিন নামবে পরে কুমলে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো রিভার্স করে নিচ্ছি। 9-তে হচ্ছে আমি এটা গুড বোলার জ্যাক জাহির খান। জাহির খান, লেফট আর্ম পেসার হ্যাঁ। জাহির খান, ফলোড বাই মোহাম্মদ শামি, এন্ড ফাইনালি জসপ্রীত বুমরা। তো আমিও মোটামুটি সেম রাখতাম, বিরাট কোহলিকে রাখতাম, বাট আমি কিছু কিছু নাম নিতে চাই যেহেতু বলা বাহুল্য, দে হিউজ কন্ট্রিবিউশনস টু ইন্ডিয়ান ক্রিকেট। আমাদের হরভজন সিং, হ্যাঁ ফার্স্ট হ্যাট্রিক, টার্গেনেডের ফার্স্ট হ্যাট্রিক 2001 এর কারিগর বলতে হরভজন সিং। অ্যাবসলিউটলি। আরেকজন যে তখনকার অস্ট্রেলিয়াকে ডমিনেট, ভিভিএস লক্ষ্মণ, হুম। ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ ফর আ রিজন, সেকেন্ড ইনিং স্পেশালিস্ট, ক্রাইসিস ম্যান, মানে ইন্ডিয়া ইন ক্রাইসিস লক্ষ্মণ কিছু না কিছু একটা করবে। কারেক্ট কারেক্ট। এই দুজনের নাম ছাড়া আমি আরেকজনের নাম আই থিঙ্ক রবীন্দ্র জাডেজা আমি বলেছি। হ্যাঁ তুই তো So, বললি তোর yes, টিমের রবীন্দ্র জাডেজা, and special mention to some extent Ishant Sharma. Ishant Sharma may not be an all-time great, but 100 test matches for India আর workhorse ছিল, মানে হ্যাঁ হ্যাঁ, নট আ ম্যাটার অফ জোক। সত্যি, মানে এখন ইন্ডিয়ান যে পেস বোলিং লাইন আপটা সেটা সবসময় তো এরকম ছিল না। দেয়ার ওয়াজ আ পিরিয়ড ইট ওয়াজ ডাড, বাট একা একদিক সামলে রাখতো, Correct, ক্রিকেট অত না correct. খেলে। এবং আমরা যখন বড় হচ্ছি তখন ইন্ডিয়ার পেস বোলার ছিল না, সব মিডিয়াম পেসার। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। কটা প্লেয়ার ছিল যারা, সুইং বোলার কিছু ছিল, আরপি সিং, হ্যাঁ, ইরফান পাঠানের কথা ইরফান পাঠান, হ্যাঁ। মিস করলাম, বাট পাকিস্তানে গিয়ে সেই সেই হ্যাট্রিক hat-trick। করা। আনফরচুনেটলি সেই ম্যাচ ইন্ডিয়া হেরেছিল। হ্যাঁ এনিওয়ে, এরকম বলতে থাকলে তো বলতেই থাকবো। কিছু জিজ্ঞেস করি, হোয়াট ইজ আ ইউনিক থিং যেটা তুই নোটিস করিস অ্যাবাউট 90s কিডস when it comes to cricket? ভেরি ইউনিক থিং, তুই যদি কিছু বলতে চাস। we have an unflinching love for the game and we love the longer হুম। format. আমি একটু স্পেসিফিক বলতে চাই, ডেফিনেটলি লঙ্গার ফরম্যাট তো ইয়েস। অস্ট্রেলিয়া, আমরা বড় হয়েছি এইটা দেখে, বাবারা ওয়েস্ট ইন্ডিজের ডমিনেশন নিয়ে কথা বলে, আমরা অস্ট্রেলিয়ার ডমিনেশন বাপ দেখেছি, রে বাপ। মানে সেই ডমিনেশন আজকাল ইন্ডিয়া যতই স্ট্রং হোক ওই ডমিনেশন নয়। 7 নাম্বার যে খেলতে আসবে সে এমন একটা প্লেয়ার যে ওই পজিশন থেকে ম্যাচ জিতিয়ে দেবে, হ্যাঁ। তার নাম গিলক্রিস্ট। গিলক্রিস্ট ওডিআইতে বেভান। আমরা আমাদের অল টাইম গ্রেট টেস্ট 11 বানালাম, তারপর তুই অস্ট্রেলিয়ার ডমিনেশনের কথা বললি। এবার বল আমাদের যে গলি ক্রিকেট হতো, মানে 5 ওভার আ সাইড 5 হ্যাঁ। ম্যান আ সাইড, তাতে 5 জন অল টাইম গ্রেট কে এবং কেন, মানে কে তো সে- সবাই জানবে না, হ্যাঁ। কেনটা দিয়ে বোঝা। সেটাই সেটাই ডেফিনেটলি। তো যদি 5 ওভারের ম্যাচ হয় 5 জন, তো এমন করে করছি যেন ওয়ার্ল্ড কাপ খেলতে নামছি, বাট অবভিয়াসলি আমি প্রথমে রাখবো সপ্তর্ষি মল্লিক, যে আমার আজকে হোস্ট। তো তাকে রাখবো কারণ আমরা গাঙ্গুলিকে জানতাম গড অফ অফ সাইড, কিন্তু আমার দেখা গড অফ লেগ সাইড সব থেকে শ্রেষ্ঠ বাজে কথা। রস টেলরের পর সপ্তর্ষি মল্লিকই বাজে হবে। কথা। মানে মোটামুটি বল আপনি যেখানেই করুন, সে বল ওয়াইডও হয়ে যাচ্ছে, অফ স্টাম্পের 3 হাত বাইরে বল, সেটাও সে লেগ সাইডেই চাবে, মানে তো সেই কারণে রাখবো। আর আমাদের কি হতো, ইউজুয়ালি অফ সাইডে রান থাকতো না, যার Correct. লেগ সাইডে থাকতো, এই জন্যই আমি তাকে রাখেন। এরপর আমি রাখবো হচ্ছে সায়ন কুমার মন্ডল। ও। সে হচ্ছে আমাদের মিস্টার ডিপেন্ডেবল। মিস্টার ডিপেন্ডেবল। আর যা হয় মানে সে শিখতো ক্রিকেট, হুম। প্রপার ফর্মাল ট্রেনিং, আর সে যেই সিচুয়েশনে যেমন ভাবেই হোক কিছু না, সে আমাদের হচ্ছে কি বলবো আমি ঠিক বোঝাতে পারছি না, মানে হয় না গো টু পারসন। হ্যাঁ হ্যাঁ, রনে বনে জঙ্গলে হ্যাঁ। যেখানেই বিপদে পড়বে সায়ন কুমার মন্ডল এসে বাঁচিয়ে দেবে। একদম, সে বোলিংটাও ভালোই করতো, ব্যাটিংও ভালো। তারপর আমি রাখবো সৌম্যজিৎ বাগচি, যাকে আমি সৌম্যজিৎ যে তার নাম মাঝে মাঝে ভুলেই যাই, বাগচি বলেই বলছি। সে মানে তখনকার দিনে আমাদের একটা প্লেয়ার ছিল অজন্তা মেন্ডিস, সে কি বল করছে কেউ বুঝতে পারছে না, আমাদের ফ্যাব 4 তখন প্লাস বীরেন্দর সেবক ছাড়া কেউ তাকে খেলতে পারে। কারেক্ট। তো অজন্তা মেন্ডিস আসার আগেই আমাদের পাড়ায় বাগচি সোজা হাতে বল করছে, কখন সেটা লেগ স্পিন হচ্ছে, কখন সেটা অফ স্পিন হচ্ছে কেউ জানে না। কেউ জানে না। আর বাগচির মধ্যে আরেকটা ব্যাপারও ছিল, বাগচি এখন ক্যামেরার পিছনে বসে বসে মুচকি মুচকি হাসছে, বাগচি স্পিন বল করেন আমি গুদুম করে একখানা জোরে বল করে হ্যাঁ সেটাই, সে তো আর আম্পায়ার যদি সেটা খুব ভালো করে লক্ষ্য না করে সে নো বল দেবে না। সেটাই। এছাড়া আমি আমাকে রাখছি না জাস্ট ফর, রাখ রাখ, তুই এত হাম্বল হোস না না। না আমি রাখছি না কারণ তাহলে ঠিক আছে বাদ দে, আমি বাকি যে দুজনকে রাখবো, একটা প্রীতমকে রাখবো। সে রাখছি কারণ সে খারাপ পাবে তার নাম না নিয়ে, এই কারণেই রাখছি। আর
এছাড়া আরেকজনকে রাখতেই হবে সম্বিত কর, কারণ জাস্ট ফর দ্য ফান এলিমেন্ট। সবাই ভালো খেললে কি করে হয়, একজনকে তো রাখতেই হবে যাকে নিয়ে খিল্লি করবো 30 বছর পর এটা নিয়ে। এক্স্যাক্টলি, মানে কথা সম্বিত থাকা মানে অপোজিশন মোটামুটি 10 রান এক্সট্রা পেয়ে গেল। সেটাই ক্লাস 10 থেকেই শুরু হবে, হুম। কারণ যদি বল করতে আসে গোটা চারেক ওয়াইড, ডেফিনেটলি গোটা চারেক ওয়াইড। যখন ব্যাটিং করতে আসবে আউট হবে না, ব্যাটটা চালাবে, 6টা বল মেডেন খেলে দেবে। সম্বিতকে অনেকে ঘরের লক্ষ্মী বলতো, মানে অপোজিশন ঘরের লক্ষ্মী বলতো। কেন? কারণ সম্বিতকে আপনি যদি আউট করে দেন, পরের ব্যাটসম্যান এসে রান করে দিতে পারে। তাই জন্য সম্বিতকে ক্রিজে টিকিয়ে রাখতে হবে। অফ স্টাম্পের বাইরে বল করুন, ও ব্যাট চালাবে, ব্যাটে লাগবে, ঘরের লক্ষ্মী। সেটাই, আপনি যেখানেই বল করুন, উইকেটে বল করলে আউট হয়ে যাবে। উইকেটে তো বল করতো না কেউ, ওই জন্য। যাই হোক, চলো, অনেকদিন পর ভাই ছোটবেলার কথাগুলো বলে না মনে হচ্ছে শরীরে 2 লিটার ব্লাড বেড়ে গেল। সত্যি রিফ্রেশিং, একদম, ডোপামিন হিট। একদম, মানে ওই দেখ, অনেক কিছু করে লোকজন মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য। আমি কাউকে ছোট করছি না, বাট আমি একটা জিনিস বলতে পারি, স্কুলের বন্ধুদের সাথে বসে গল্প করা সেটাই, will boost your mental health anytime any day. কারণ মোটামুটি আমাদের আর সব সেই গল্পই কারণে এক। সম্বিতকে রাখা, জাস্ট টু ক্ল্যারিফাই अगेन। আমাদের মোটামুটি সবারই গল্প এক, সবারই জীবন একই রকম ভাবে চলছে। মেবি টেনশনের রূপগুলো বা স্ট্রেসের রূপগুলো বা ফ্রাস্ট্রেশনের রূপগুলো আলাদা, বাট ডিপ ডাউন উই অল কানেক্ট। আর পিছনে একটা বড় রিজন, আমরা ছোটবেলাটা একসাথে কাটিয়েছি বলতে পারেন। এবং আপনারাও, আই এম শিওর যে আপনাদের এরকম প্রচুর বন্ধু আছে যারা হয়তো যদি এখন আপনাদের পাশে বা সাথে ফিজিক্যালি থাকতো, তাহলে আপনাদের জীবনটাও বেটার হতো। সেই দূরের কোনো বন্ধুকে বা আপনি যাকে মিস করছেন তার সাথে এই এপিসোডটা শেয়ার করুন, তার সাথে আপনার ছোটবেলাটাকে আরেকবার রিলিভ করুন। আর আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।